দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই। পেরিবুল ফরাসি সাহিত্যিক, তার লেখা এই উপন্যাসটি নিয়ে 1957 সালে ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিন তৈরি করেন বিশ্ববিখ্যাত এই সিনেমাটি। এবং এই সিনেমাটি সেই সময়ে 7টি বিষয়ে অস্কার জিতে নেয়। এই যে সিনেমাটি দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই, অর্থাৎ কাওয়াই নদীর উপরে ব্রিজ, একটা ব্রিজকে কেন্দ্র করেই মূলত এটার স্টোরি। 1942-43-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে সেই সময়কার ঘটনা। এটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে সেই সময়ে আমাদের ভারতীয় উপমহাদেশ ছিল ব্রিটিশ কলোনি, ব্রিটিশদের উপনিবেশিক ছিলাম আমরা। সেই সময়ে জাপান যখন পার্ল হারবার মানে বিজয় করে ফেলছে, তখন সেই উদ্দীপনায় ছিল জাপানের সৈন্যরা। তো তারা মনে করলো যে এই ব্রিটিশ যে যুদ্ধবন্দী যারা আছে, মানে থাইল্যান্ড বা সিঙ্গাপুরের ওই অঞ্চলে যারা যুদ্ধবন্দী ছিল, সেই যুদ্ধবন্দীদেরকে দিয়ে কাওয়াই নদীর উপরে একটা ব্রিজ তারা করবে। তখন জাপানি একজন কর্নেল সাইটো, সে যুদ্ধবন্দীদেরকে নিয়ে আসে, বের করে নিয়ে আসে এবং তাদেরকে অর্ডার করে যে কাওয়াই নদীর উপরে একটা ব্রিজ করতে হবে। কর্নেল নিকলসন সেই কাজে রাজি হয় না, যে জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীরা শারীরিক কোনো পরিশ্রম করবে না। কিন্তু কর্নেল সাইটো একটু মানে ঘাড়তেরা প্রকৃতির, সে বলে দেয় যে না, এটা তোমাকে করতে হবে, না হলে তোমাদেরকে ইচ্ছামতো মারধর করা হবে, রিমান্ডে নেওয়া হবে। তারপরেও সে রাজি হয় না। তো এক পর্যায়ে দেখা যায় যে সৈন্যদেরকে যখন জোর করে কাজ করানো হচ্ছে, তখন তাদের মধ্যে কাজের ধীর গতি, এটা দেখে সাইটো উপলব্ধি করে যে আসলে এটা নিকলসনের সহযোগিতা ছাড়া সম্ভব না। তখন নিকলসনের সাথে নানান শর্ত মেনে ব্রিজের কাজ শুরু করে। এবং নিকলসন তার দায়িত্বে খুবই মানে প্রবল সততা রেখে কাজ করেন বলে সাইটোর সাথে চুক্তিটা তিনি মেনে ব্রিজের কাজ শুরু করেন তার সৈন্যদেরকে দিয়ে। কিন্তু যুদ্ধবন্দী থেকে একজন আমেরিকান নেভি অফিসার পালিয়ে যায়। সে পালিয়ে গিয়ে অন্য একটা দূরের একটা গ্রামে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে এক মৃত একজন ব্রিটিশ অফিসারের ড্রেস পরে যায় এবং পরিচয় দেয় যে আমি একজন ব্রিটিশ। তো ব্রিটিশরা তো তখন কাওয়াই নদীর ব্রিজ নির্মাণে ব্যস্ত আছে। তো সে ওখান থেকে বুদ্ধি করতে থাকে যে, অর্থাৎ শোনে যে কাওয়াই নদীর উপর ব্রিজ হচ্ছে। তো কাওয়াই নদীর উপর ব্রিজ হলে একটা সমস্যা, তখন ভারতে বা ভারতবর্ষে যোগাযোগের ক্ষেত্রে মানে জাপানের জন্য খুব সহজ হয়ে যায়। তখন এটা হয়ে গেলে তখন এই ব্রিটিশ উপনিবেশিকতা যেটা ছিল এটাকে মানে ধূলিসাৎ করে দেওয়া কোনো ব্যাপার না। তো এই মন্ত্রে বলিয়ান হয়ে যেহেতু জাপান এদিকে অগ্রসর হচ্ছে, তখন আমেরিকান সেই নেভি অফিসার মনে করেন যে এই ব্রিজ হতে দেওয়া যাবে না, এটাকে গুড়িয়ে দিতেই হবে। তখন সে সেই ব্রিজের কাছে যায় এবং পরবর্তীতে যে একটা ট্রেন আসে, সেই সময়ে যে ঘটনাটা ঘটে আর কি। তো এটা এই সিনেমাটা নিয়ে কথা বলার কারণ এই কারণেই যে একটা ব্রিজকে তৈরি করা এবং ব্রিজকে গুড়িয়ে দেয়া নিয়ে একটা চলচ্চিত্র নির্মিত হলো সেই 1957 সালে, এবং সেটা 7টা অস্কার জয় করে নিল, ছিনিয়ে নিল 7টা পুরস্কার। এত মানে বিস্তৃত একটা মানে রূপ আমরা দেখতে পাই যুদ্ধবিরোধী একটা গল্প, কিন্তু এটা যুদ্ধের ঘটনা, কিন্তু যুদ্ধবিরোধী ঘটনা। কিন্তু আমরা যখন আমাদের দেশীয় চলচ্চিত্র দেখি, স্বাভাবিকভাবে এখানে একটু কথা আছে যে আমাদের স্বাভাবিকভাবে আমরা সবসময়ই কিন্তু পার্শ্ববর্তী দেশের বিভিন্ন চলচ্চিত্রকে ফলো করার চেষ্টা করি। অথচ ভারতে অনেকগুলো চলচ্চিত্র আছে যেগুলো অনেক বেশি সফল। তাদের পাক ভারত যুদ্ধের অনেক বিষয় নিয়ে বা ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে তাদের যতগুলো চলচ্চিত্র আছে সবই কিন্তু মানে সফল চলচ্চিত্র। কিন্তু আমাদের দেশে আমরা সেই সাদা কালো যুগে কয়েকটা সিনেমা দেখেছিলাম, ওরা 11 জন, তারপর জীবন থেকে নেয়া বা সংগ্রাম, এরকম কিছু চলচ্চিত্র আমরা দেখেছিলাম। কিন্তু আধুনিক নির্মাতারা যে নির্মাণগুলো করেছেন,
একমাত্র নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর যে গেরিলা, ওটা ছাড়া আর কোনো সেরকম চলচ্চিত্র আমরা দেখি না যে আমাদের মুক্তিযুদ্ধের অনেক বড় গল্প বলবে। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে অনেক অনুদানের চলচ্চিত্র দেখে থাকি, অথবা অন্যান্য স্বতঃস্ফূর্ত চলচ্চিত্র দেখলেও সেই গদবাঁধা কিছু স্টোরি, যে মুক্তিযুদ্ধে কিছু স্টক ফুটেজ ইউজ করে, আবার যদি কেউ মানে অ্যারেঞ্জ করে যদি কোনো যুদ্ধের দৃশ্য দেখায় সেখানে আরোপিত মনে হয়, এবং সেটা দেখে আমাদের মন ভরে না। যুদ্ধের যে বাস্তবতা সেটা আমরা টের পাই না। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শোষক গোষ্ঠীর যে অত্যাচার, যে নিপীড়ন, সেটাকে আমরা তো সেইভাবে আসলে আমরা দেখি কিছু মুখস্থ কিছু ব্যাপার দেখি, যে কিছু রাজাকার থাকে, দাড়িওয়ালা, টুপি, এরকম দেখানো হয়, আর দেখানো হয় কিছু নারীর সম্ভ্রম কেড়ে নেওয়ার দৃশ্য। এই কয়েকটা দৃশ্যই আমরা ঘুরে ঘুরে দেখতে পাই। অথচ আমাদের দেশে যে মুক্তিযোদ্ধারা ছিলেন, যে অপারেশনগুলো তারা সফলভাবে সম্পন্ন করেছিলেন, সেই গল্পগুলো কিন্তু নিয়ে এখন পর্যন্ত সেরকম কোনো চলচ্চিত্র তৈরি হয়নি। অথচ আমাদের এরকম গল্প অনেক আছে। আমি ব্যক্তিগতভাবে আমার বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে, আমার বন্ধু ছিল জাহিদ, ওর বাবার নাম ছিল তারামিয়া কমান্ডার। তো তার কাছে আমরা শুনতাম মুক্তিযুদ্ধের এক একটা অপারেশনের কথা, এবং শুনে আমরা শিউরে উঠতাম, রূপকথার মতো মনে হতো, কিন্তু এটা সত্য ঘটনা। তো আমাদের টাঙ্গাইলের এক গর্ব, সারা বাংলাদেশের গর্ব, মুক্তিযুদ্ধের গর্ব, বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি যতই বিতর্কিত হন না কেন তার পরবর্তী জীবন নিয়ে, কিন্তু তার যে মুক্তিযুদ্ধে যে বিশাল ভূমিকা, তিনি যে সমস্ত অপারেশনের সাথে জড়িত ছিলেন এবং পাক হানাদার বাহিনীদেরকে তিনি যেভাবে পরাস্ত করেছিলেন, সেগুলো এক একটা মানে মিথ হয়ে আছে। তো এগুলো নিয়ে কিন্তু আমাদের দেশে আধুনিক নির্মাতারা আগ্রহী হয় নাই, চলচ্চিত্র নির্মাণ করে নাই। তো আমাদের এই যে এই সময়টা, এই জেনারেশনকে মুক্তিযুদ্ধের সত্যিকারের যে মুক্তিযোদ্ধাদের বীরত্ব এবং নারীর প্রতি যে মানে শোষক গোষ্ঠীর, পাকিস্তানি শোষক গোষ্ঠীর যে অবিচার, এগুলো যদি নিয়ে আসা যেত, বীরঙ্গনাদের গল্প যদি সেইভাবে নিয়ে আসা যেত বিস্তারিতভাবে, অনেকগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হতে পারত, কিন্তু হয়নি। অথচ দেখেন দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা পিয়ারি বুলের রচনায় ডেভিড লিন যে বানিয়েছিলেন, সেটা এখন পর্যন্তও মানে আপনি দেখতে বসলে সেটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু উঠতে পারবেন না, যে ব্রিজটার আসলে কি হবে, শেষ পর্যন্ত কি ব্রিজটা নির্মিত হবে? এই ব্রিজটা ওদিক থেকে আবার যে নেভির যে অফিসার পালিয়েছে এবং যে মিশনে নেমেছে, যে এই ব্রিজ গুড়িয়ে দেবে, সে কি পারবে? আপনি সেই শ্বাসরুদ্ধকর গল্প থেকে উঠতে পারবেন না। তো আমার প্রত্যাশা ব্যক্তিগতভাবে যে আমাদের দেশে যে মহান মুক্তিযুদ্ধের মতো একটা বড় অধ্যায় আছে, এই সময় যে অপারেশনগুলো হয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের, শিশু মুক্তিযোদ্ধা কিংবা নারীদের মধ্যে বীরঙ্গনা যারা ছিলেন, প্রত্যেকের জীবনী নিয়ে যদি তাদের কাছ থেকে শোনা যায় ঘটনা, এবং সেগুলো নিয়ে মুখস্থ বা গদবাঁধা স্টোরির বাইরে সত্যিকারের স্টোরি যদি উঠে আসে, তাহলে জেনারেশন হয়তো বা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। বন্ধুরা, কথা বললাম আজকে একটা অস্কার জয়ী চলচ্চিত্র নিয়ে। কথা হবে আবারও অন্য কোনো চলচ্চিত্র নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।